Thank you and welcome all again to my class. আমরা আলোচনা করছিলাম জৈব রসায়নের অন্তর্গত জৈব যৌগ নিয়ে। জৈব যৌগ মূলত কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি, তাই জৈব যৌগকে হাইড্রোকার্বন যৌগ বলা হয়। তবে কখনো কখনো অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস এই পরমাণুগুলিও জৈব যৌগ গঠনে অংশগ্রহণ করে। প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে জৈব যৌগের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানে আমরা যে খাবার দাবার খাই, ভাত, ডাল, রুটি, তরি তরকারি, মাছ, মাংস, ডিম, দুধ, দই, মিষ্টি, যাই বলি না কেন, বেশিরভাগই জৈব যৌগ দিয়ে তৈরি। তাহলে কি অজৈব যৌগ খাই না? খাদ্যবস্তু হিসাবে কিছু কিছু অজৈব যৌগ আমরা ব্যবহার করি, যেমন লবণ, খাদ্য লবণ NaCl একটি অজৈব যৌগ, কিন্তু বেশি পরিমাণেই হচ্ছে জৈব যৌগ খাদ্যবস্তু। তাছাড়া ঔষধপত্র, কাগজপত্র, কালি, ব্যবহার্য বেশিরভাগ বস্তুই, ব্যবহার্য বেশিরভাগ দ্রব্যই হলো জৈব যৌগ। পৃথিবীতে প্রায় 20 লক্ষেরও বেশি জৈব যৌগ রয়েছে। জৈব যৌগ সৃষ্টিকারী প্রধান উপাদান মৌল কার্বন, প্রধান সহযোগী মৌল হাইড্রোজেনের সহযোগিতায় এবং হাতে গোনা কয়েকটি পরমাণুর উপস্থিতিতে প্রায় 20 লক্ষেরও বেশি জৈব যৌগ সৃষ্টি করেছে, অর্থাৎ জৈব যৌগের সাম্রাজ্য তৈরি করেছে। কার্বনের যে বিশেষ গুণের জন্য, কার্বনের যে বিশেষ বৈশিষ্ট্যের জন্য এটি সম্ভব হয়েছে, তার নাম হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, আমরা জানি। এবং কার্বনের জৈব যৌগের মধ্যে আরো একটা বিশেষ ধর্ম রয়েছে, যার নাম আইসোমারিজম বা সমবায়বতা ধর্ম। এই কারণে জৈব যৌগের বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে। আমরা জৈব যৌগের আলোচনাতে দেখেছি যে কার্বন মৌলের যোজ্যতা 4, কার্বন মৌলের যোজ্যতা 4, এবং কার্বন মৌলের ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বন মৌলতে, মানে কার্বন মৌল, কার্বন পরমাণু নিজেদের মধ্যে কার্বন কার্বনে কখনো 1 সমযোজী বন্ধনে, কখনো 2 সমযোজী বন্ধনে, কখনো 3 সমযোজী বন্ধনে যুক্ত হয়ে দীর্ঘাকার শৃঙ্খল বিশিষ্ট জটিল জৈব যৌগ তৈরি করতে সক্ষম কার্বন। বক্তব্যের বিষয়বস্তু হলো যে কার্বন পরমাণু নিজেদের মধ্যেই, মানে আরো অন্য কার্বন পরমাণুর সঙ্গে কখনো 1 বন্ধনে, কখনো 2 বন্ধনে, কখনো ত্রিবন্ধনে, মানে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে দীর্ঘ এবং জটিল শৃঙ্খল বিশিষ্ট জৈব যৌগ উৎপন্ন করতে সক্ষম। কার্বনের এই বিশেষ বৈশিষ্ট্যকে ক্যাটিনেশন ধর্ম বলে আমরা জানি। তো কার্বন পরমাণু তার নিজেদের মধ্যে, মানে আরো অন্য কার্বন পরমাণুর সঙ্গে যখন 1 বন্ধনে যুক্ত হয়ে জৈব যৌগ উৎপন্ন করে, তখন সেই জৈব যৌগকে বলা হয় অ্যালকেন জৈব যৌগ। কার্বন যখন 1 বন্ধনে অপর কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে জৈব যৌগ উৎপন্ন করবে, 1 বন্ধন হলে অ্যালকেন জাতীয় জৈব যৌগ। কার্বন কার্বনে যখন 2 বন্ধনে যুক্ত হবে, দ্বিবন্ধনে যুক্ত হবে, সমযোজী বন্ধন নিঃসন্দেহে, তো কার্বন কার্বনে 2টি সমযোজী বন্ধনে যুক্ত হলে সেই জৈব যৌগকে বলে অ্যালকিন জৈব যৌগ।
অ্যালকিন, এটা অ্যালকেন জৈব যৌগ। আর 3 বন্ধনে যুক্ত হলে, কার্বন কার্বনে যদি ত্রিবন্ধনে যুক্ত থাকে, সেই সমস্ত জৈব যৌগকে বলা হয় অ্যালকাইন জৈব যৌগ। কি জৈব যৌগ? অ্যালকাইন। তাহলে 1 বন্ধনে যুক্ত অ্যালকেন জৈব যৌগ, 2 বন্ধনে যুক্ত অ্যালকিন জৈব যৌগ, আর ত্রিবন্ধনে যুক্ত অ্যালকাইন জৈব যৌগ। কার্বন কার্বনে 4 বন্ধনে যুক্ত হয় না, অর্থাৎ C2 বলে কোনো যৌগ নেই। কার্বন কার্বনে 4 বন্ধনে, 4টি সমযোজী বন্ধনে যুক্ত হয় না, C2 বলে কোনো যৌগ নেই। অর্থাৎ ম্যাক্সিমাম 3 বন্ধনে যুক্ত হতে পারে, একটি পরমাণু ভিন্ন প্রকৃতির হবেই হবে। অর্থাৎ কার্বন কার্বনে 1 বন্ধন অ্যালকেন জাতীয় জৈব যৌগ, কার্বন কার্বনে দ্বিবন্ধন অ্যালকিন জাতীয় জৈব যৌগ, কার্বন কার্বনে 3 বন্ধন, তাহলে অ্যালকাইন জাতীয় জৈব যৌগ। আমাদের মনে রাখতে হবে যে 1 বন্ধনের জৈব যৌগ অ্যালকেন, তাদেরকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। কি বলে? 1 বন্ধনের অ্যালকেন জাতীয় জৈব যৌগকে সম্পৃক্ত জৈব যৌগ বলে। তার মানে যেহেতু 1 বন্ধনে যুক্ত হয়েছে, তাই বন্ধন ভেঙে গিয়ে অতিরিক্ত মৌল যৌগের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা নেই, 1 বন্ধনেই যুক্ত হয়েছে। কিন্তু যে জৈব যৌগ অ্যালকিন এবং অ্যালকাইন জাতীয়, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত কার্বন কার্বন পরমাণুতে 2টি বন্ধন বা 3টি বন্ধনই রয়েছে, সেই সমস্ত জৈব যৌগে যে কোনো বন্ধনই ভেঙে গিয়ে অন্য বা ভিন্ন জাতীয় অতিরিক্ত মৌল বা পরমাণু যুক্ত হতে পারে জৈব যৌগের মধ্যে। এখানে অতিরিক্ত পরমাণু যুক্ত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এখানে একটি বন্ধনই ভেঙে গেলে অতিরিক্ত পরমাণু যুক্ত হতে পারে দ্বিবন্ধনী এবং ত্রিবন্ধনী জৈব যৌগ, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন জাতীয় জৈব যৌগ। তা আরো পরমাণু ঢুকতে পারে বন্ধনী ভেঙে গেলে। তাই এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনীর জৈব যৌগ, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন জাতীয় জৈব যৌগকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। তার মানে বন্ধনের বিচারে 1 বন্ধনীকে বলে সম্পৃক্ত জৈব যৌগ, আর দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনীর জৈব যৌগকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। 1 বন্ধনী মনে রাখতে হবে, 1 বন্ধনী অ্যালকেন, 2 বন্ধনী অ্যালকিন, 3 বন্ধনী অ্যালকাইন। আমি লিখেছি এখানে সাফিক্স। অ্যালকেন যৌগের সাফিক্সে এন শব্দটি রয়েছে, অ্যালকিনে ইন রয়েছে, অ্যালকাইনে আইন রয়েছে। মানে এই বিভিন্ন গোত্রের যখন জৈব যৌগের আমরা নামকরণ করব, ইউপ্যাক সংস্থা অনুযায়ী, আমরা জানি যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই সংস্থা অনুযায়ী বিভিন্ন যৌগের নামকরণের কিছু নীতি বা নিয়ম রয়েছে। অ্যালকেন জাতীয় জৈব যৌগের শেষে, নামের শেষে এন শব্দটি যুক্ত হবে। অ্যালকিন জাতীয় জৈব যৌগের নামের শেষে ইন শব্দটি যুক্ত হবে। অ্যালকাইন জাতীয় জৈব যৌগের নামের শেষে সাফিক্সে আইন শব্দটি যুক্ত হবে। অ্যালকাইন আইন আছে, তো ওই জৈব যৌগে আইন শব্দটি যুক্ত হবে, যেমন ইথাইন, প্রোপাইন ইত্যাদি ইত্যাদি। অ্যালকিন জাতীয় জৈব যৌগে ইন যুক্ত হবে, ইথিন, প্রোপিন, বিউটিন ইন যুক্ত হবে শেষে। আর অ্যালকেনের এন যুক্ত হবে, যেমন মিথেন, ইথেন। আর মিথ, ইথ, প্রোপ, বিউট এগুলো কোত্থেকে আসলো? এর আগের পর্বে আমি আলোচনা করেছি যে জৈব যৌগে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী জৈব যৌগ কয়টি কার্বন পরমাণু দিয়ে তৈরি।
জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা কত, সেই কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী তার নামের প্রথম শব্দটা হয়। যেমন একটি কার্বন থাকলে মিথ দিয়ে শুরু হবে, দুইটি কার্বনে ইথ, তিনটি কার্বনে প্রোপ, চারটি কার্বনে বিউট, পাঁচটি কার্বনে পেন্ট, ছয়টি কার্বনে হেক্স, সাতটি কার্বনে হেপ্ট, আটটি কার্বনে অক্ট, নয়টিতে নন, 10টিতে ডেক। অর্থাৎ কোন জৈব যৌগে যদি 10টি কার্বন থাকে তাহলে প্রথমে নামটা কি দিয়ে শুরু হবে? ডেক। কি দিয়ে শুরু হবে? 10 কার্বনের ডেক শব্দ দিয়ে শুরু হবে নামটা জৈব যৌগের। এবার যদি অ্যালকেন জাতীয় হয় তাহলে ডেকের পরে এন শব্দ যুক্ত হবে, ডেক যোগ এন মানে ডেকেন। যদি দ্বিবন্ধনীর অ্যালকিন জাতীয় জৈব যৌগ হয় আর 10টা কার্বন থাকে, তাহলে 10টা কার্বনের জন্য ডেক আর অ্যালকিনের জন্য ইন, ডেক যুক্ত ইন ডেকিন, ডেকিন, ডেক যুক্ত আইন ডেকাইন। বা যদি আমরা প্রোপ দিয়ে করি বা ইথ দিয়ে করি তাহলে দুইটি কার্বন থাকলে ইথ আর তার সঙ্গে এন, তো ইথেন। দ্বিবন্ধনী হলে আর দুইটা কার্বন থাকলে তাহলে ইথ দিয়ে শুরু, দুইটি কার্বনে কি দিয়ে শুরু হবে? শব্দমূল হচ্ছে ইথ, আর অ্যালকিনের ইন, তাহলে ইথিন। আর তিন সমযোজী বন্ধন থাকলে আর দুইটা কার্বন থাকলে দুই কার্বনের জন্য ইথ আর তিন বন্ধনের জন্য আইন, ইথাইন। এই যে অ্যালকেন জাতীয়, অ্যালকিন জাতীয়, অ্যালকাইন জাতীয় মানে এক বন্ধনী, দুই বন্ধনী, ত্রিবন্ধনীর জৈব যৌগ রয়েছে, এদের আবার সাধারণ সংকেত রয়েছে। সাধারণ সংকেত রয়েছে। এক বন্ধনী জৈব যৌগ অ্যালকেন, তার সাধারণ সংকেত হলো CnH2n+2। সাধারণ সংকেত মানে এই সংকেতের সাহায্যে কার্বন পরমাণুর সংখ্যার পরিবর্তন করে যৌগের সংকেত নির্ণয় করা যায়। এন মানে নাম্বার, নাম্বার অফ কার্বন, আর নাম্বার এখানে যদি 2 হয় তো এখানে 2 দিয়ে 4 প্লাস 2 মানে 6। অর্থাৎ বক্তব্যের বিষয়বস্তু হলো যে সাধারণ সংকেতে যদি বলি 2 কার্বনের অ্যালকেন যৌগটার সংকেত কি হবে? কয় কার্বনের? 2 কার্বনের। তো এন এর মান, কার্বনের এন এর মান 2 বসাবো, তাহলে হাইড্রোজেন কত হবে? 2 দিয়ে 4 প্লাস 2 মানে 6। তাহলে C2 হলে হাইড্রোজেন হবে 2 দিয়ে 4 প্লাস 2 মানে 6, অর্থাৎ C2H6। যদি অ্যালকিনের কার্বনের সংখ্যা 2 হয় তাহলে ওই অ্যালকিনের সংকেত কি হবে? C2H4। যদি অ্যালকাইনে কার্বনের সংখ্যা 2 হয়, যদি 3 হয়, যদি 3 ধরি আমরা তাহলে Cn এর মান 3, তাহলে এখানে কত হচ্ছে? 3, এটাও ওই 3 হয়ে যাবে। 3 2 গুণে 6, 6 থেকে 2 বিয়োগ মানে 4, C3H4। নাম কি হবে? 3 যদি থাকে, কার্বন যদি 3টা থাকে তাহলে প্রোপ দিয়ে শুরু, আর 3 বন্ধনের যদি হয় তাহলে আইন, তাহলে প্রোপ যুক্ত আইন প্রোপাইন। আমরা সরলতম যৌগ অ্যালকেন জাতীয় জৈব যৌগের বৈশিষ্ট্য হলো যে কার্বন কার্বনে একটি বন্ধনী থাকবে, সমযোজী বন্ধনী এক বন্ধনী থাকবে। তাহলে কার্বন কার্বনে একটি সমযোজী বন্ধনী দিয়ে যুক্ত হলে সেই জৈব যৌগকে বলা হয় অ্যালকেন গোত্রের জৈব যৌগ। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে কার্বনের সংখ্যা যদি 1 হয়, অর্থাৎ এদিকে কার্বন না থেকে যদি হাইড্রোজেনও থাকে, একটি কার্বন থাকে, এদিকে হাইড্রোজেন থাকে, কিন্তু একটি সমযোজী বন্ধনী হয়, দ্বিবন্ধনী না থাকে, তবে তবুও তাকে বলা হয় অ্যালকেন জাতীয় জৈব যৌগ। যেমন মিথেন। অ্যালকেনকে যদি আলোচনা করি আমরা, সাধারণ সংকেত কি?
সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। মনে রাখতে হবে, অনেক সময় মাধ্যমিক পরীক্ষাতে সাধারণ সংকেত লিখতে আসতে পারে যে অ্যালকেনের সাধারণ সংকেত লেখো, তাহলে CnH2n+2। কঠিন বিষয় না, মনে রাখার সুবিধা আছে। কার্বন যতগুলা, হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি। অ্যালকেন বা এক বন্ধনীর বেলায় কার্বন পরমাণু যতগুলা, n যদি ধরি আমি, হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি, মানে twice n plus 2। C যদি n হয় তাহলে হাইড্রোজেন twice n plus 2। n মানে একটা কার্বনেরও অ্যালকেন আছে, দুটো কার্বনেরও অ্যালকেন আছে, তিনটা কার্বনেরও অ্যালকেন আছে। তাই সমস্ত সংকেত মুখস্থ না করে একটা সাধারণ সংকেত CnH2n+2 এই সাধারণ সংকেত দিয়ে আমরা সমস্ত অ্যালকেন জাতীয় যৌগের, অ্যালকেন জাতীয় জৈব যৌগের সংকেত নিজেরাই বার করতে পারি। যেমন যদি বলি 3 কার্বন, যে C এর মান 3, তাহলে অতএব সংকেত কি হবে? C3 হলে n এর মান 3, তাহলে H এর মান কি হবে? n এর মান যদি 3 হয়, 3 বসালাম, তাহলে H হবে 3 2 6 প্লাস 2 8। তাহলে 3টি কার্বন যুক্ত অ্যালকেন যৌগের সংকেত C3H8। কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি। এর নাম কি হবে? এর নাম তৈরি করার নিয়ম হচ্ছে, 3টা কার্বন আছে, তাহলে প্রোপ দিয়ে শুরু। কোন গোত্রের, কোন সমগণের? এক বন্ধনী অ্যালকেন, তাহলে n যুক্ত হবে শেষে, নামটার শেষে n হবে, আর নামটার প্রথমে প্রোপ হবে। 3 কার্বন আছে, তাই নামের প্রথমে মূল শব্দ হচ্ছে প্রোপ। এক সমযোজী বন্ধনীর অ্যালকেন জাতের, অ্যালকেনের শেষে আছে n, প্রোপ আর n মিলে এর নাম হবে প্রোপেন। অর্থাৎ সাধারণ সংকেত জানলে, ইউপ্যাক সংস্থার নীতি বা নিয়ম জানলে এর সংকেতও আমরা বার করতে পারি এবং তার নামটাও তৈরি করা যেতে পারে। কারণ জৈব যৌগের সংখ্যা অসংখ্য, তাই আলাদা আলাদা নাম মুখস্থ করা মুশকিল। তাই ইউপ্যাক সংস্থা অনুযায়ী জৈব যৌগের নামকরণের কিছু নীতি বা নিয়ম তৈরি করা হয়েছে। সেই নীতি অনুযায়ী এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। যদি 4টা কার্বন থাকতো বিউটেন, 5টা কার্বন থাকতো পেন্টেন। যদি বলি যে 8টা কার্বন যৌগের নাম কি, তাহলে 8 কার্বন C=8 হলে C8। তাহলে হাইড্রোজেন কত হবে? ডবলের চাইতে 2 বেশি, 8 2 16, 2 বেশি মানে 18। নাম কি হবে? 8টা আছে, তাহলে অক্ট, আর অ্যালকেনের n, এই যে n হচ্ছে সাফিক্স, তাহলে এটার নাম হবে অক্টেন। এর নাম কি হবে? অক্টেন। তো অ্যালকেনের জন্য এরকম নিয়ম, আর অ্যালকিনের জন্য 2 বন্ধনের জন্য একই রকম নিয়ম। সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অ্যালকাইনের জন্য সাধারণ সংকেত CnH2n-2। মনে রাখা কঠিন? অত্যন্ত সোজা। কিভাবে? CnH2n+2 এই সংকেত থেকে দ্বিবন্ধনে 2 কমিয়ে দেব। তাহলে এখান থেকে 2টা যদি কমে যায়, তাহলে CnH2n 2 কমে গেল। হাইড্রোজেন থেকে 2 কমে দিতে হবে। এখানে হাইড্রোজেন যত, এখানে হাইড্রোজেন 2 কম। এখানে হাইড্রোজেন যত, এখানে আবার 2 কম। 2 বিয়োগ করে করে আসতে হবে। CnH2n+2, CnH2n+2টা আর থাকবে না, বিয়োগ হয়ে পালাই গেছে। আবার এখান থেকে 2 বিয়োগ করে দিলাম, তাহলে 2 বিয়োগ করে করে আনতে হবে।
তাহলে এক বন্ধনীর অ্যালকেন জাতীয় জৈব যৌগের সাধারণ সংকেত CnH2n+2, অর্থাৎ সি যতগুলো হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি, তারপরের দ্বিবন্ধনী যৌগগুলোতে অ্যালকিনে হাইড্রোজেন দুটো কমিয়ে দাও, তাহলে CnH2n, সি যতগুলা হাইড্রোজেন ডবল 2 বেশি না, দ্বিবন্ধনীতে এটার থেকে 2 কমে গেছে, তাই সি যতগুলা মানে কার্বন যতগুলা হাইড্রোজেন ডবল, ত্রিবন্ধনী অ্যালকাইনে কার্বন যতগুলো হাইড্রোজেন ডবলের চাইতে 2 কম, এটাতে ডবলের চাইতে 2 বেশি, এটা ডবলের চাইতে 2 কম, আর এটা হচ্ছে ডবল। এইভাবে সাধারণ সংকেতগুলি মনে রাখতে হবে। এখানে কার্বনের সংখ্যা যদি 1 লিখি আমরা, কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে সংকেতটা কি হবে? C1H4, অর্থাৎ CH4। সি এর মান যদি 1 হয় তাহলে C1H4, এই 1টা না লিখলেও হয়, তাহলে CH4 এর নাম হচ্ছে কি, একটা কার্বন আছে নাম শুরু হবে মিথ দিয়ে আর অ্যালকেনের এন যুক্ত হবে, তাই নাম হবে মিথ যুক্ত এন ইকুয়াল টু মিথেন। কিন্তু মনে রাখতে হবে অ্যালকিন জাতীয় এবং অ্যালকাইন জাতীয় জৈব যৌগে, দ্বিবন্ধনী এবং ত্রিবন্ধনীর জৈব যৌগে এক কার্বনওয়ালা জৈব যৌগ হয় না, কারণ দ্বিবন্ধনী কার্বন কার্বনের দ্বিবন্ধনী হতে হবে, তো মিনিমাম 2টা কার্বন লাগবে। অ্যালকাইন জাতীয় জৈব যৌগে ত্রিবন্ধনী, 3টি সমযোজী বন্ধনী, কাদের মধ্যে? কার্বন কার্বনে, মিনিমাম 2টা কার্বন লাগবে। তাই অ্যালকিনের সরলতম অ্যালকিন জৈব যৌগের সংকেত কি হবে? এন এর মান মিনিমাম 2 বসাতে হবে, তাহলে C2H কত? 4, 2 দিয়ে 4, তাহলে C2H4 হচ্ছে অ্যালকিন জাতীয় জৈব যৌগের সরলতম জৈব যৌগ C2H4, সরলতম বা কনিষ্ঠতম জৈব যৌগ অ্যালকিন জাতীয়। আর অ্যালকাইনের সরলতম জৈব যৌগ, এখানেও এন এর মান 2 বসাতে হবে মিনিমাম, কারণ কার্বন কার্বনে ত্রিবন্ধন হতে হবে, তাহলে C2H কত হবে? 2 দিয়ে 4, 4 থেকে 2 কম, তার মানে আবার 2, C2H2, যার নাম হচ্ছে কি নাম হবে? ইথাইন। এখানে কার্বনের মান যদি, এই যৌগে কার্বন যদি 2টা ধরি তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে? সি যদি হয় 2, হাইড্রোজেন হবে 4। এই সংকেত থেকে 2 কার্বনওয়ালা অ্যালকিন জাতীয় যৌগ হচ্ছে C2H4। নাম কি হবে? 2 কার্বন আছে তো ইথ দিয়ে শুরু, কোন যৌগ? দ্বিবন্ধনী, এই সূত্র ফেলছি, দ্বিবন্ধনী, তাহলে ইন যুক্ত হবে শেষে, শুরু হবে ইথ দিয়ে কারণ 2টা কার্বন, শেষের শব্দ হবে ইন দিয়ে যেহেতু অ্যালকিন, তাহলে কি হচ্ছে? ইথিন। তাই এই যৌগটার নাম হচ্ছে ইথিন, ইউপ্যাক নীতি অনুযায়ী নাম। আর যদি 3 বন্ধনীর প্রথম জৈব যৌগ, এটা হচ্ছে দ্বিবন্ধনীর, এবার যদি ত্রিবন্ধনীর প্রথম জৈব যৌগ বলি তাহলে কি হবে? C2, এই সূত্র ফেলবো আমরা। হাইড্রোজেন কত হবে? ডবলের চাইতে 2 কম, থেকে ডবল করো, হাইড্রোজেন কতগুলো হবে? কার্বন যত আছে তার ডবলের চাইতে 2 কম, সাধারণ সংকেত বলছে কার্বন যতগুলো হাইড্রোজেন ডবলের চাইতে 2 কম, তার মানে 2 দুগুণা 4, 4 থেকে 2 কম মানে 2, এটাও 2। এর নাম কি হবে? নিঃসন্দেহে ইথ দিয়ে শুরু হবে, 2টা কার্বন থাকলে কি দিয়ে শুরু হবে? ইথ। 3টা কার্বনে প্রপ, 4টা কার্বনে বিউট, 5টা কার্বনে পেন্ট, এই যে চার্ট মুখস্থ করতে হবে।
শেষে কি হবে, ত্রিবন্ধনী, ত্রিবন্ধনীর শেষে আইন যুক্ত হয়, অ্যালকাইন গোত্রের, তাই আইন যুক্ত করতে হবে শেষে ইউপ্যাক নিয়ম অনুযায়ী। তাহলে এর নাম হচ্ছে ইথাইন। কি নাম? ইথাইন। তাই C2H2 এর নাম হচ্ছে ইথাইন। কিন্তু এই যৌগগুলির ইথিন এবং ইথাইন, ইথিনের ব্যবহারিক নাম বা প্রচলিত নাম ইথিলিন, আর ইথাইনের ব্যবহারিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইন যুক্তি দিয়ে আসছে, হিসাব দিয়ে আসছে, ইউপ্যাক অনুযায়ী নাম ইথাইন C2H2, কিন্তু এর ব্যবহারিক নাম বা প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিলিন। তাই ইথাইন আর অ্যাসিটিলিন একই জৈব যৌগ, ইথিন আর ইথিলিন একই জৈব যৌগ। এক বন্ধনী জৈব যৌগে যে বন্ধনী কোণ, এটা ব্যবহারিক নাম, ইউপ্যাক নাম, সরলতম যৌগ, একটা করে যৌগ লেখা হয়েছে প্রথম যৌগ। এক বন্ধনীর প্রথম জৈব যৌগ CH4, দুই বন্ধনীর প্রথম জৈব যৌগ মিনিমাম দুটো কার্বন থাকবেই, তাই C2H4, এই সূত্র থেকে পাওয়া যায়। তিন বন্ধনীর সরলতম জৈব যৌগ C2H2, এর ইউপ্যাক নাম মিথেন, ব্যবহারিক নামটাও মিথেন, এই যে ব্যবহারিক নাম। C2H4 এর ইউপ্যাক নাম হচ্ছে ইথিন, সূত্র দিয়ে আসছে ইথিন, আর ব্যবহারিক নাম ইথিলিন। C2H2 এর ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন, আর ব্যবহারিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। এক বন্ধনীর মানে সম্পৃক্ত জৈব যৌগ, অ্যালকেন জাতীয় জৈব যৌগে সমযোজী বন্ধনীগুলোর মধ্যে যে কোণ, যদি আমরা দ্বিতীয় অ্যালকেন জাতীয় যৌগ বলি, C=2 এর অ্যালকেন এক বন্ধনী, তাহলে কি হবে, সি যতগুলা হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি, এর নাম হচ্ছে ইথেন। আর যদি এক কার্বনওয়ালা, তাহলে সূত্র বসালে সি যদি হয় 1, হাইড্রোজেন হবে গিয়ে 4, এটা হচ্ছে মিথেন, এক কার্বন। তো অ্যালকেন জাতীয় জৈব যৌগের যে বন্ধনী কোণ, মানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, মিথেনের বেলায়, ইথেনের বেলায় আমরা যদি ইথেনের গঠন দেখি, ইথেন যৌগের যদি গঠনমূলক সংকেত দেখি আমরা, মডেল দেখি আমরা, তাহলে দেখব যে কার্বন হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধনী কোণ 109 ডিগ্রি 28 মিনিট, অথবা কার্বন কার্বন হাইড্রোজেন, তারও বন্ধনী কোণ 109 ডিগ্রি 28 মিনিট। আর যদি আমরা দুই কার্বনের অ্যালকিন যৌগ দেখি, সংকেত কি হবে, C2H4। ইথিন, প্রচলিত নাম ইথিলিন, এই ইথিলিনের যদি গঠন সংকেত আমরা দেখি, যে কার্বন কার্বন হাইড্রোজেন, তার বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, বা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, তার বন্ধন কোণ 120 ডিগ্রি, ত্রিমাত্রিক মডেল। যদি আমরা কার্বন দুই কার্বনওয়ালা অ্যালকাইন যৌগ বলি, তাহলে যৌগটা হবে C2, কার্বন যতগুলা, হাইড্রোজেন কত, ডবল, আর ডবলের চাইতে 2 কম, কার্বন যত হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি, অ্যালকিনে কার্বন যত হাইড্রোজেন ডবল, অ্যালকাইনে কার্বন যত হাইড্রোজেন ডবলের চাইতে 2 কম, ডবলের চাইতে 2 বেশি, ডবলের চাইতে 2 কম, আর ডবল কার্বনের সাপেক্ষে, এর নাম কি, ইথাইন। এর নাম হচ্ছে ইথাইন, ইউপ্যাক নীতি অনুযায়ী, আর ব্যবহারিক নাম
অ্যাসিটিলিন, C2H2 অ্যাসিটিলিন। এর ত্রিবন্ধন রয়েছে, তাই একটাই হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি, তাই কার্বন কার্বন হাইড্রোজেনের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি, সরল রৈখিক। অর্থাৎ এক বন্ধনীতে বন্ধনী কোণ, দুইটি সমযোজী বন্ধনীর মাঝে কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। দ্বিবন্ধনীর জৈব যৌগে দুটি সমযোজী বন্ধনীর অন্তর্গত কোণ হচ্ছে 120 ডিগ্রি। ত্রিবন্ধনীর জৈব যৌগে মানে অ্যালকাইন জাতীয় জৈব যৌগে দুটি সমযোজী বন্ধনীর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 109 ডিগ্রি 28 মিনিট, 120 ডিগ্রি, 180 ডিগ্রি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই চারটা যদি মনে রাখি আমরা, এক বন্ধনীর জৈব যৌগ যখন বন্ধনী সংখ্যা এক বন্ধনীর জৈব যৌগ নাম হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বনে এক বন্ধন থাকবে, অথবা একটি কার্বন না থাকে তার পরিবর্তে হাইড্রোজেন থাকলেও এক বন্ধনই থাকবে, যেমন মিথেন। এক বন্ধনের জৈব যৌগ অ্যালকেন, সাধারণ সংকেত CnH2 সরলতম যৌগ CH4, এর ইউপ্যাক নাম মিথেন, ব্যবহারিক নামও মিথেন। এক বন্ধনের বন্ধনী কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। কার্বন কার্বনে দুই বন্ধনী থাকলে অ্যালকিন জাতীয় জৈব যৌগ মানে অসম্পৃক্ত, কারণ বন্ধনী ভেঙে অতিরিক্ত পরমাণু আবার যুক্ত হতে পারে, তাই অসম্পৃক্ত। সাধারণ সংকেত CnH2n, এর থেকে 2 কম, হাইড্রোজেনটা 2 কমে যাবে। সরলতম জৈব যৌগ কার্বনের সংখ্যা 2 দিয়ে C2H4, এর ইউপ্যাক নাম ইথিন, প্রচলিত নাম ব্যবহারিক নাম ইথিলিন, বন্ধনী কোণ হচ্ছে যোজ্যতায় 120 ডিগ্রি। ত্রিবন্ধনী কার্বন কার্বনে ত্রিবন্ধনী থাকলে তাকে অ্যালকাইন জাতীয় জৈব যৌগ বলে, অসম্পৃক্ত জৈব যৌগ অবশ্যই। সাধারণ সংকেত আবার এখান থেকে 2 হাইড্রোজেন কমে যাবে, CnH2n-2। চলতি কথায় কার্বন যতগুলা, হাইড্রোজেন ডবলের চাইতে 2 কম। সি এর মান যদি 2 বসাই, প্রথম জৈব যৌগ পাবো আমরা, তাহলে C2H2, এর ইউপ্যাক নাম ইথাইন, কারণ 2টা কার্বন আছে, এখানেও 2টা কার্বন ইথ দিয়ে শুরু, এখানেও 2টা কার্বন ইথ দিয়ে শুরু। এটা অ্যালকিন, তাই ইথের পরে ইন যুক্ত হয়ে ইথিন হয়েছে নাম। এটা অ্যালকাইন, 2টা কার্বনের জন্য ইথ, আর অ্যালকাইনের আইন, ইথ আর আইন মিলে ইথাইন, ইউপ্যাক নাম। আর প্রচলিত নাম অ্যাসিটিলিন। ত্রিবন্ধনের কার্বন হাইড্রোজেন কার্বন যৌগের অন্তর্গত কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা অ্যালকেন অসম্পৃক্ত জৈব যৌগ এক বন্ধনের, অ্যালকিন ভুল বললাম, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ এক বন্ধনের, অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ যথাক্রমে 2 বন্ধনী এবং 3 বন্ধনীর। সাধারণ সংকেতগুলি মনে রাখার নিয়ম বলে দিলাম। সি যত হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি, সি যত হাইড্রোজেন ডবল, সি যত হাইড্রোজেন ডবলের চাইতে 2 কম। এই সাধারণ সংকেতগুলি থেকে যে কোনো কার্বন সংখ্যা দিয়ে তার আমরা সংকেত বার করতে পারি, সাধারণ সংকেত, এবং নামগুলা ইউপ্যাক নীতি অনুযায়ী। প্রথমে কার্বন সংখ্যা অনুযায়ী শব্দমূল বসাবো, এক বন্ধনীতে এন যুক্ত করব, দ্বিবন্ধনী হলে ইন যুক্ত করব, আর ত্রিবন্ধনী হলে আইন যুক্ত করব। এই নিয়মে আমাদের জৈব যৌগের নামকরণ করতে হবে, এবং 3 প্রকার জৈব যৌগের আলোচনা এইভাবে। এরপরে আমরা মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন, এই যে প্রথম অ্যালকেন জাতীয় জৈব যৌগ মিথেন, প্রথম দ্বিবন্ধনীর জৈব যৌগ ইথিলিন, প্রথম ত্রিবন্ধনীর জৈব যৌগ অ্যাসিটিলিন, এদেরকে নিয়ে আমরা আলোচনা করব এরপরে। আমরা আলোচনা করব মিথেন নিয়ে। প্রথমে যে সরলতম জৈব যৌগ হলো মিথেন, সরলতম জৈব যৌগ হচ্ছে মিথেন। মিথেন প্রথম অ্যালকেন গোত্রীয় যৌগ, CH4 সংকেত। মিথেন একটি গ্রিন হাউস গ্যাসও বটে। মিথেন গ্রিন হাউস গ্যাস। মাধ্যমিক পরীক্ষায় এরকম প্রশ্ন আছে
জৈব গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। জৈব গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। তাহলে উত্তর হবে মিথেন। তাহলে মিথেন সরলতম জৈব যৌগ। সরলতম জৈব যৌগ হচ্ছে মিথেন। মিথেন গ্রিন হাউস গ্যাস। আর মিথেন কর্দমাক্ত জলাভূমির জৈব পদার্থ পচে, কি বললাম, কর্দমাক্ত মানে কাদা বেশি আছে, জঞ্জাল আছে, সেই কর্দমাক্ত জলাভূমির জৈব পদার্থ পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়। তাই মিথেন গ্যাসের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। মনে রাখতে হবে যে কর্দমাক্ত জলাভূমির জৈব পদার্থ পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় বলে মার্স গ্যাস বলে। কর্দমাক্ত জলাভূমির জৈব পদার্থ পচে গলে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তাই মিথেন গ্যাসকে বলা হয় মার্স গ্যাস। তাছাড়া মিথেন গ্যাসের উৎস কি কি, কোথায় কোথায় মিথেন গ্যাস পাওয়া যায়? প্রধানত পেট্রোলিয়াম খনির, মানে খনিজ তেলের যে খনি আছে তার প্রাকৃতিক গ্যাসে 85 থেকে 90% মিথেন গ্যাস থাকে। এক নম্বর হচ্ছে পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসে 85% থেকে 90% মিথেন গ্যাস থাকে। তাহলে পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাস থেকে মিথেন পাওয়া যায়। 2 নাম্বার কোল গ্যাসে, কয়লার খনির যে কোল গ্যাস, সেই কোল গ্যাসে আয়তনের বিচারে প্রায় 35 থেকে 40% মিথেন থাকে। কোল গ্যাসে আয়তনগতভাবে 35% থেকে 40% মিথেন থাকে। তাহলে কোল গ্যাসে আয়তনের বিচারে 35% থেকে 40% মিথেন গ্যাস থাকে। 3 নাম্বার বায়োগ্যাস প্ল্যান্টে মিথেন তৈরি করা যায় মিথানোজয়িক ব্যাকটেরিয়ার পচনের ফলে, তাই বায়োগ্যাসেও মিথেন উৎপন্ন হয়। তাহলে উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসে মিথেন পাওয়া যায়, কোল গ্যাসে মিথেন পাওয়া যায়, বায়োগ্যাস প্ল্যান্টে মিথেন তৈরি করা যায়। ব্যবহার কি? মিথেন গ্যাস কি কাজে ব্যবহার করা হয়? প্রধানত আমরা জানি যে মিথেন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। রান্নার কাজে জ্বালানি হিসাবে মিথেন গ্যাস ব্যবহার করা হয়, উত্তম জ্বালানি। তাই যদি লিখি আমরা রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। রান্নার কাজে জ্বালানি হিসাবে মিথেন গ্যাস ব্যবহার করা হয়। আর কি আছে? মিথেন গ্যাসকে অক্সিজেনের অনুপস্থিতিতে
ভালো করে শুনবে, মিথেন গ্যাসকে অক্সিজেনের অনুপস্থিতিতে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে, মিথেন গ্যাসকে অক্সিজেনের অনুপস্থিতিতে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে সূক্ষ্ম কার্বনের চূর্ণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে মিথেন গ্যাসকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে কার্বনের সূক্ষ্ম চূর্ণ আর হাইড্রোজেন পাওয়া যায়। এই কার্বনের সূক্ষ্ম চূর্ণকে বলা হয় কার্বন ব্ল্যাক। সেই কার্বন ব্ল্যাকের মাধ্যমে কি লিখব, অক্সিজেনের অনুপস্থিতিতে CH4 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে উৎপন্ন করে কার্বনের সূক্ষ্ম চূর্ণ এবং হাইড্রোজেন। এই কার্বনকে কার্বন ব্ল্যাক বলে। কি লিখলাম, অক্সিজেনের অনুপস্থিতিতে মিথেন গ্যাস 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে উৎপন্ন করে কার্বনের সূক্ষ্ম চূর্ণ এবং হাইড্রোজেন গ্যাস। এই কার্বনকে বলে কার্বন ব্ল্যাক। মিথেনকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করতে হবে, গরম করতে হবে অক্সিজেনের অনুপস্থিতিতে, কারণ অক্সিজেন থাকলে হাইড্রোজেন অক্সিজেন মিলে জল উৎপন্ন হয়ে যাবে। তাই অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়া করতে হবে। যে কার্বন চূর্ণ উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাকের সাহায্যে কি তৈরি হয়, বিভিন্ন রকমের রং, কার্বন পেপার, জুতার কালি, টাইপরাইটারের ফিতে, এবং গাড়ির টায়ার ইত্যাদি। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে মিথেন গ্যাসকে উত্তপ্ত করলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যে কার্বনের চূর্ণ আর হাইড্রোজেন পাওয়া যায়, সেই কার্বনের চূর্ণগুলিকে বলা হয় কার্বন ব্ল্যাক। রং শিল্পে, কার্বন পেপার তৈরি করতে, জুতার কালি তৈরিতে, টাইপরাইটারের ফিতে তৈরিতে, গাড়ির টায়ার, যানবাহনের টায়ার তৈরি করতে ব্যবহার করা হয়। অর্থাৎ মিথেনকে আমরা এই কাজেও ব্যবহার করতে পারি। তাছাড়া মিথেন থেকে মিথানল অথবা অ্যাসিটিলিন, বিভিন্ন জৈব যৌগ তৈরি করতে মিথেন গ্যাসকে ব্যবহার করা হয়। তাহলে মিথেন গ্যাসের প্রাথমিক যে নাম সেগুলো আমরা আলোচনা করেছি, উৎস কি কি আলোচনা করেছি এবং কি কি ব্যবহার সেগুলো আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব মিথেনের পরে ইথিলিন। আমরা আলোচনা করব ইথিলিন। কি নাম? ইথিন। ইথিলিন সংকেত কি? কার্বন যত, ইথ দিয়েছি মানে দুটা, হাইড্রোজেন হবে ডবল। ইথিলিন ব্যবহারিক নাম, আর ইউপ্যাক অনুযায়ী নাম হচ্ছে ইথিন। দুই কার্বনের জন্য ইথ, আর দ্বিবন্ধনী অ্যালকিন গোত্রের জন্য ইন, ইথ ইন, ইথিন। ব্যবহারিক নাম ইথিলিন, C2H4। এই ইথিলিন হচ্ছে প্রথম অ্যালকিন গোত্রীয় জৈব যৌগ। ইথিলিন কোথায় পাওয়া যায়, এর উৎস কি? এক নম্বর হচ্ছে
পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসে 20% থাকে ইথিলিন। কোল গ্যাসেও থাকে, পরিমাণে কম। কোল গ্যাসে 4% ইথিলিন থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে অপরিশোধিত পেট্রোলিয়াম তেলের, ভেজাল খনিজ তেলের ক্র্যাকিং এর সময়, তাপ বিয়োজনের সময়, অপরিশোধিত পেট্রোলিয়ামের তাপ বিয়োজনের সময় উপজাত হিসাবে প্রচুর পরিমাণে ইথিলিন উৎপন্ন হয়। মনে রাখতে হবে যে অপরিশোধিত পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে, মানে ক্র্যাকিং, তাপ বিয়োজন ক্র্যাকিং বলতে অল্প সময়ের জন্য, এক মুহূর্তের জন্য 0.1 সেকেন্ড প্রায় প্রচুর পরিমাণে তাপ দিয়ে জৈব যৌগের অণুকে সরল অণুতে পরিণত করা, তাকে বলা হয় ক্র্যাকিং পদ্ধতি, তাপ বিয়োজন পদ্ধতি। অপরিশোধিত পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে উপজাত হিসাবে প্রচুর ইথিলিন গ্যাস পাওয়া যায়। উৎস, ব্যবহার কি? ইথিন বা ইথিলিনের ব্যবহার, কিছু চ্যাম্পিয়ন ব্যবহার রয়েছে। যে পলিথিন যে আমরা ব্যবহার করি, প্লাস্টিক পলিথিন, সেগুলা ইথিলিন গ্যাস থেকে উৎপন্ন হয়। ইথিলিন গ্যাসের পলিমারাইজেশনের মাধ্যমে যে পলিমার উৎপন্ন হয় তাকেই বলছে পলিথিন। অর্থাৎ পলিথিন, ত্রিপল, প্লাস্টিক, নাইলন, এগুলো যে উৎপন্ন হচ্ছে সেগুলা ইথিলিন থেকে উৎপন্ন হয়। পলিথিন প্লাস্টিক শিল্পে ইথিলিন ব্যবহার করা হয়। ইথিলিন গ্যাস থেকে পলিথিন তৈরি হয়, কঠিন পদার্থ। প্রথমে আমি শুনে আমিও চমকে যাই যে পলিথিন তৈরি হয় ইথিলিন গ্যাস থেকে। 2 নাম্বার, কাঁচা ফল কৃত্রিমভাবে পাকানোর জন্য যে পদার্থ আমরা ব্যবহার করি সেটা আসলে কিছুই না, সেটা হচ্ছে ইথিলিন। তাই কাঁচা ফল কৃত্রিমভাবে পাকানোর জন্য অথবা ফল সংরক্ষণের জন্য ইথিলিন ব্যবহার করা হয়। কৃত্রিমভাবে কাঁচা ফল পাকাতে সংরক্ষণে তাহলে কৃত্রিমভাবে কাঁচা ফল পাকাতে এবং ফল সংরক্ষণে ইথিলিন ব্যবহার করা হয়। আর ইথিলিন কোথায় ব্যবহার করা হয়? কৃত্রিম রাবার বা যুদ্ধের সময় যে মাস্টার্ড গ্যাস ব্যবহার করা হয় সেটা তৈরিতে ইথিলিন লাগে। কৃত্রিম রাবার ও মাস্টার্ড গ্যাস
ইথিলিন লাগে। 4 নম্বর, ইথিলিন অপারেশনের সময় অজ্ঞান করার জন্য চেতনানাশক হিসাবে ইথিলিন ব্যবহার করা হতো, হয় না, হতো, কিন্তু সাইড ইফেক্টের জন্য বর্তমানে ব্যবহার করা হয় না ইথিলিনকে অস্ত্রোপচারের সময় চেতনানাশক হিসাবে। এখন আরো উন্নত রকমের মেডিসিন আবিষ্কার হয়েছে। তাই কৃত্রিম রাবার এবং যুদ্ধের সময় ব্যবহৃত যে মাস্টার্ড গ্যাস সেটা তৈরি করতেও ইথিলিন লাগে। তাহলে ইথিলিন দ্বিবন্ধনীযুক্ত বা অ্যালকিন গোত্রীয় প্রথম জৈব যৌগ ইথিলিন, যার ইউপ্যাক নাম ইথিন। প্রাকৃতিক গ্যাসে 20% মতো থাকে, কোল গ্যাসে 4% মতো থাকে, আর বিশেষ করে অপরিশোধিত পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে উপজাত হিসাবে প্রচুর ইথিলিন গ্যাস পাওয়া যায়। কি কি ব্যবহার? প্রধানত পলিথিন প্লাস্টিক শিল্পে ইথিলিনকে ব্যবহার করা হয়। কৃত্রিমভাবে কাঁচা ফল পাকানোর জন্য বা ফল সংরক্ষণের জন্য ইথিলিনকে ব্যবহার করা হয়। আর কৃত্রিম রাবার মাস্টার্ড গ্যাস তৈরি করতে লাগে। আগের দিনে চেতনানাশক হিসাবে অস্ত্রোপচারের সময় ব্যবহার করা হতো। এই হলো ইথিলিন। এরপরে আমরা আলোচনা করব, পজ করে লিখে নিতে পারো যদি প্রয়োজন পড়ে। ত্রিবন্ধনী বা অ্যালকেনের প্রথম জৈব যৌগের নাম হচ্ছে কি? ইথাইন না অ্যাসিটিলিন? দুটোই। যার ইউপ্যাক নাম ইথাইন তাকেই ব্যবহারিক নাম বা প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিলিন, C2H2। তাই আমরা আলোচনা করব অ্যাসিটিলিন বা ইথাইন। সংকেত কি? সি যদি 2 দিই, ইথ দিয়ে শুরু, সি দিলাম 2, তাহলে ইথাইনে কি হবে? হাইড্রোজেন ডবলের চাইতে 2 কম, 2 এর ডবল 4, 4 এর থেকে 2 কম মানে 2। সমান সমান ভাবলে হবে না, যে মনে করলাম 4 কার্বন যুক্ত অ্যালকাইন যৌগ, 4 কার্বন যুক্ত অ্যালকাইন যৌগ, তো নাম কি হবে? C4। H কত হবে? H হবে ডবলের চাইতে 2 কম, 4 এর ডবল 8, 8 থেকে 2 কম 6। তাই এটা সমান সমান দেখে সব অ্যালকাইন যৌগ সমান সমান হবে, C3H3 C4H4 এরকম ভাবাটা ভুল। সি যত, হাইড্রোজেন ডবলের চাইতে 2 কম, তাই 4 কার্বন যুক্ত হবে C4H6। নাম কি হবে? 4টা কার্বন আছে বিউট, আর আইন, এর নাম হচ্ছে বিউটাইন। অ্যালকেন হলে বিউটেন, এরকম নাম হবে। তাহলে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন হচ্ছে অ্যালকাইন গোত্রীয় মানে 3 সমযোজী বন্ধনের সরলতম জৈব যৌগ। শুধু সরলতম বললে কিন্তু মিথেন, কিন্তু 3 যোজ্যতার মানে 3টি সমযোজী বন্ধনের অ্যালকাইন গোত্রের প্রথম জৈব যৌগ হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। এর উৎস কি? একে মূলত মুক্তভাবে প্রকৃতিতে পাওয়া যায় না, তবে অতি সামান্য বা নগণ্য কোল গ্যাসে থাকে। একে উৎস বলতে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? তাপ বিয়োজনের মাধ্যমে মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাসে মেশানো যে মিথেন গ্যাস, সেই মিথেনকে ইলেকট্রিক আর্কের মাধ্যমে প্রচন্ড গরম তড়িৎ যে আসে, তড়িতের আগুন যেটা, সেই ইলেকট্রিক আর্কের মাধ্যমে প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মিথেনকে তাপ বিয়োজনের মাধ্যমে অ্যাসিটিলিনে রূপান্তর করা যায়। অর্থাৎ তাপ বিয়োজন
ক্র্যাকিং CRACKING তাপ বিয়োজনের মাধ্যমে কি লিখলাম যে তাপ বিয়োজনের মাধ্যমে মানে ক্র্যাকিং পদ্ধতিতে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই উষ্ণতা কি করে তৈরি করা হয়? ইলেকট্রিক আর্কের মাধ্যমে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ, সেই ইলেকট্রিক আর্কের মাধ্যমে মিথেন গ্যাসকে, সে প্রাকৃতিক গ্যাস যুক্ত মিথেন হলে হবে, সেটাকে উত্তপ্ত করে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয়। অর্থাৎ মিথেন মানে CH4 প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড 0.1 সেকেন্ড ধরে করা হয়। ইলেকট্রিক আর্ক, তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে অ্যাসিটিলিন। হাইড্রোজেন বেশি আছে, হাইড্রোজেন কমে গেল, তার মানে এখানে হাইড্রোজেন উৎপন্ন হবে অক্সিজেনের অনুপস্থিতিতে। এটা দুইটা আছে, কার্বন আছে 2, তাহলে এখানে 2 দিব, কার্বন মিলে গেল, হাইড্রোজেন হলো 8টা, দুটো এখানে গেছে, তার মানে এখানে 6টা থাকবে, 3 দুগুণে 6। মিথেন ইলেকট্রিক আর্কের মাধ্যমে অ্যাসিটিলিন উৎপন্ন করছে, আর হাইড্রোজেন বেশি আছে, এখানে সমান সমান হয়েছে, তো অতিরিক্ত হাইড্রোজেন উৎপন্ন হবে। এবার সমতা বিধান করার জন্য কার্বন 2টা আছে, তাই এখানে 2 লিখলাম, আর 2 লেখা মাত্র হাইড্রোজেন হয়ে গেল 8টা, এখানে 2টা গেলে এখানে 6টা লিখতে হবে, তাই এখানে 3 দিলাম। এইভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয়। অথবা সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন হয়। মানে সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড CaC2 এবং জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন করা হয়। ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়া, সাধারণ উষ্ণতায় কি উৎপন্ন করবে? অ্যাসিটিলিন C2H2। জলের বিক্রিয়া বলেছি, এখানে জল দিতে হবে, C2H2। কে বাকি থাকলো? ক্যালসিয়াম হাইড্রোজেন সমান নিয়েছি, তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, CaOH হোল 2, C2H2 যদি 2টা দিই, অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা বেশি ছিল, এটা এখানে সমতা বিধান হয়ে গেছে। তাহলে সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো এইভাবে অ্যাসিটিলিনকে মিথেন থেকে উৎপন্ন করা যায় ক্র্যাকিং প্রক্রিয়ার মাধ্যমে, অথবা ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন হয়। উৎপন্ন করে অ্যাসিটিলিনকে তবেই ব্যবহার করা হয়, কারণ প্রাকৃতিকগতভাবে মানে মুক্তভাবে অ্যাসিটিলিন পাওয়া যায় না, কোল গ্যাসে অতি নগণ্য পরিমাণে থাকে। অ্যাসিটিলিনের ব্যবহার কি? সমতা বিধান করেছিলাম কিনা জানি না, দেখে নেবে তোমরা। এবার ব্যবহার, অ্যাসিটিলিনকে ব্যবহার করা হয় প্রধানত
লোহা, ইস্পাত প্রভৃতি ধাতব পদার্থকে ওয়েল্ডিং করার কাজে, ঝালাই করার কাজে আমরা দেখেছি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুন তৈরি করা হয় এই অ্যাসিটিলিন আর অক্সিজেনের সহযোগিতায় অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি করে প্রায় 3000 থেকে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উৎপন্ন হয় অ্যাসিটিলিন আর অক্সিজেনকে একসঙ্গে জ্বালালে, দহন করলে। অর্থাৎ ঝালাইয়ের কাজে বা ওয়েল্ডিং যাকে বলে, বা ওয়েল্ডিং এ ইস্পাত বা ধাতব পদার্থ জোড়া লাগাতে, ওয়েল্ডিং বলতে জোড়া লাগাতে এবং কখনো কখনো কাটতে অক্সি অ্যাসিটিলিন শিখা কত উষ্ণতা? প্রায় 3000 থেকে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড। কি লিখলাম? ঝালাইয়ের কাজে বা ওয়েল্ডিং এ ইস্পাত বা ধাতব বা অন্য ধাতব পদার্থ জোড়া লাগাতে বা কাটতে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করে ঝালাইয়ের কাজে বা ওয়েল্ডিং এ ইস্পাত বা অন্য ধাতব পদার্থ জোড়া লাগাতে বা কাটতে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে ব্যবহার করা হয়। ভাষাটা দেখবে যদি একটু গন্ডগোল থাকে তাহলে গুছিয়ে নিতে হবে যে অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি করে প্রায় 3000 থেকে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উৎপন্ন করে এই অক্সি অ্যাসিটিলিন শিখা, যার মাধ্যমে ঝালাই বা ওয়েল্ডিং এর কাজ করা হয় বা অনেক সময় কাটার কাজ করা হয়। তাই অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। সহজ কথায় এতটা যদি না লেখা যায় যে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয় তাহলেই যথেষ্ট। সেই অক্সি অ্যাসিটিলিন শিখা কি কাজে লাগবে? এত উচ্চ উষ্ণতা ঝালাইয়ের কাজে ধাতব পদার্থ জোড়া লাগাতে বা কাটার জন্য অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। ঝালাইয়ের কাজে ওয়েল্ডিং এ ইস্পাত বা অন্য ধাতব পদার্থ জোড়া লাগাতে বা কাটতে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়, যেটি অ্যাসিটিলিন থেকে উৎপন্ন করা হয়। 2 নাম্বার, কার্বাইড বাতি, লম্বা লাঠিওয়ালা যে বাতি উজ্জ্বল আলো উৎপন্ন করত, আগের দিনে বহু দেখা যেত। সেই কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো তৈরি করতে অ্যাসিটিলিন মানে C2H2 ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতিতেও অ্যাসিটিলিন ব্যবহার করে, বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতিতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, সেগুলো লেখা হয়।